তুমি দেখতে পাচ্ছ গতি, বেগ, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। তো আমরা আরো ডিটেলস জানবো। গতি, বেগ, শ্রুতি, এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা জিনিস। বেগ এবং দ্রুতি দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। আপাত দৃষ্টিতে যদিও আমাদের মনে হয় দুটো একই, বাট সেগুলো কিন্তু আলাদা। ওকে, আমরা পড়া শুরু করে দেই। সরল গতি। সরল গতি কি? সরল গতি হচ্ছে, স্যার, যে বস্তু সোজা যেতে থাকে তাকে সরল গতি বলে। হ্যাঁ, কোনো একটা বস্তু, মনে করো যে এই যে এটা একটা ধরে নাও একটা বক্স, এই বক্সটা যদি সোজা সরল পথে যেতে থাকে তাহলে না সেটাকে স্যার, একটা মডেল দিয়ে স্যার আরো সহজ হয়ে যায়। বক্স কেমনে যায়? আচ্ছা যাই হোক, যে কোনো একটা বস্তু, যে কোনো বস্তু যদি সরল পথে চলতে থাকে সেটাকে সরল গতি বলে। এটা হতে পারে একটা বক্স, হতে পারে একটা মার্বেল, হতে পারে একটা গাড়ি, ঠিক আছে, হতে পারে একটা বাইসাইকেল, হতে পারে একটা মোটর সাইকেল, ঠিক আছে। কোনো একটা বস্তু যখন একেবারে সোজা পথে যাবে, সরল পথে যাবে, সেটাই হচ্ছে কি আমাদের সরল গতি। বুঝতে পেরেছি না সবাই? এখানে কি আরো কমপ্লিকেটেড কিছু আছে বলো তো? আর কমপ্লিকেটেড কিন্তু আর তেমন কিছুই নেই। নাজিহা, বুঝতে পেরেছো সরল গতি বলতে কি বোঝায়? নাজিহা, স্যার, আমি আরো সোজা সোজা করে বলতেছি যাতে সবার বুঝতে সুবিধা হয়, আপনারও বুঝতে সুবিধা হয়। আচ্ছা আমারও বুঝতে সুবিধা হয়। আচ্ছা বলো দেখি, তুমি যেহেতু বলতে চাচ্ছো তুমি বলে ফেলো, সবাই আমরা শুনবো। বলো। স্যার, কোনটা বলবো, বক্রগতি? সরল গতি। আম, যে বস্তু সোজা যেতে থাকে তাকে সরল গতি বলে। যেমন রকেট, সাইকেল, মোটর সাইকেল, মার্বেল, বল ইত্যাদি, এইগুলো সব সোজা যেতে থাকে। আর একটা জিনিস দেখো, এখানে একটা বোঝার বিষয় আছে যে সাইকেল স্যার, সব সবসময় কোন সোজা যায় না। খাতাটা নেই তো, নাহলে ওখানে দেখে দিই। আমাকে বলতে দাও জুয়েরিয়া, সমস্যা ইন্দ্রনীল, নেই। আমাকে বলতে দাও। সরি স্যার, সরি স্যার। দেখো, সরল গতির কনসেপ্টটা কি? সাইকেল সবসময় সোজা যায় না। সাইকেল যখন সোজা যাবে তখন সেটাকে আমি সরল গতি বলতে পারবো, কিন্তু সাইকেলের গতি যে সরল গতি এমনটা কিন্তু আমি বলতে পারবো না, ঠিক আছে। সাইকেল স্যার, যখন বই যা লেখা আছে আমি তাই বলছি। সাইকেল বইও লিখেছি। সাইকেল যখন সরল পথে যাবে তখন সেটাকে আমরা বলবো, মানে সাইকেল যখন সোজা যাবে তখন সাইকেলের সেই সময়টাতে, অর্থাৎ যে সময় সাইকেল সোজা পথে চলতেছে সেই সময়ে সাইকেলের গতিটাকে আমরা বলতে পারবো সরল গতি। কিন্তু সাইকেল তো এভাবে আঁকা বাঁকা ভাবেও যেতে পারে, তাই না? এভাবে আঁকা বাঁকা পথেও যেতে পারে, তাহলে কি এটাকে আমরা সরল গতি বলতে পারবো? রাস্তাও হ্যাঁ তো স্যার। এরকম আঁকা বাঁকা হয়, রাস্তা এরকম আঁকা বাঁকা হয় না? তো আঁকা বাঁকা পথে যখন সাইকেল যাবে তখন কি সেটাকে আমরা সরল গতি বলতে পারবো? পারবো না। তো মেইন কনসেপ্ট যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে সরল গতি তখনই আমরা বলতে পারবো যখন কোনো একটা বস্তু সরল পথে যাবে, ঠিক আছে, তখনই আমরা সেটাকে বলতে পারবো সরল গতি। এটাই হচ্ছে মূল কথা। এখন হতে পারে সেটা মার্বেল। এখন দেখো, ফুটবলের কথা বললা বা যে কোনো বলের কথা বলো, বল কি সবসময় সরল পথে যায়? যায় না। ক্রিকেট বলকে তুমি একটা আকাশের দিকে ফিরে মারবা, ছুঁড়ে মারবা, সেটা কিন্তু আবার নিচে আসবে, নিচে চলে আসবে। তো সেটা কি সরল গতি হবে? ডেফিনেটলি সেটা সরল গতি হবে না। কারণ কি? সেটা যাচ্ছে উঁচু দিয়ে আবার নামতেছে আবার নিচু হয়ে, অর্থাৎ একটা বক্র গতিতে যাচ্ছে। এটা বক্রগতি সৃষ্টি করে হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, সো আমি কিন্তু বলতে পারি না বলের গতি সরল গতি। বল যখন মানে সরল পথে যাবে বা সোজা পথে যাবে তখন সেটাকে আমি সরল গতি বলতে পারবো, ঠিক আছে। যে কোনো বস্তু যখন সরল পথে সোজা পথে যাবে তখন সেটাকে আমরা বলবো কি? সরল গতি। ঠিক, ঠিক আছে। ওকে, সরল গতি আর তেমন কোনো কিছুই বোঝার মতো নেই এখানে। এখন দেখো 29 পৃষ্ঠা, 29 পৃষ্ঠায় কি বলা হয়েছে যে কোনো কিছু সরল রেখায় সমান বেগে যেতে থাকলে সেটি সেভাবেই যেতে থাকবে, শুধু কিংবা বেগ বাড়াতে কিংবা কমাতে হলে কিংবা বেগের দিক পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এখন এই জিনিসটা বোঝার বিষয় তো। আহ এর মাঝে আরো কিছু বোঝার বিষয় আছে তোমাদের। আমি যদি স্কিপ করে যাই তাহলে তোমরা মিস করে যাবে, তো আমি মিস করবো না, আমি সবকিছু পড়ে যাব। তোমরা হয়তো খবরের কাগজ কিংবা টেলিভিশনের খবরে জেনে থাকতে পারো যে মাঝে মাঝেই পৃথিবী থেকে কোনো একটি মহাকাশযান বহু দূরে কোনো একটি গ্রহে যাত্রা করছে। কোনো কোনো গ্রহ এত দূরে যে
মহাকাশযানকে সেখানে পৌঁছাতে কয়েক বছর লেগে যায়, বুঝতে পারছো? একটা মহাকাশযানকে সেই গ্রহতে যেতে সময় লাগে কয়েক বছর। তাহলে সেগুলো কত দূরে অবস্থিত একটু চিন্তা করো। আর একটা রকেট ঠিক কত জোরে যায়, মানে পৃথিবী থেকে তাকে পাঠানো হয়, কত জোরে সে ট্রাভেল করে, ছুটে যায়, তারপরেও তার সময় লাগে কয়েক বছর তার যেতে। তাহলে বুঝতেই পারছি সেই গ্রহ মহাকাশ, মহাকাশের গ্রহগুলো কত দূরে দূরে অবস্থিত। তো তোমাদের অনেকেরই মনে হচ্ছে এত দূরে যাওয়ার জন্য মহাকাশযানগুলোকে বিশাল পরিমাণ জ্বালানি দিয়ে নিয়ে রওনা দিতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে, ধরো আমরা মোটর সাইকেল চালাই, গাড়ি চালাই, তো এই যে মোটর সাইকেল গাড়িগুলো আছে, এগুলোতে তো অয়েল নিতে হয়, তাই না? ফুয়েল নিতে হয়, জ্বালানি নিতে হয়। তো সেগুলো কি ডিজেল, বছরের পেট্রোল, পর পেট্রোল। পেট্রোল নিতে হয়, অনেক সময় ডিজেল নিতে হয়, অনেক সময় গ্যাসে চলে অনেক গাড়ি, ঠিক আছে? তো আহ, একটা জিনিস ভেবে দেখো, তো আমাদের সেই জ্বালানি গুলো কতদিন যায়? একবার গাড়ি যদি আমি ফুল ট্যাঙ্ক আমার গাড়ির ট্যাঙ্ক যদি আমি ফুল করে ফেলি, সেই গাড়ির জ্বালানি কতদিন পর্যন্ত যায়? হাইয়েস্ট আমি যদি খুব কমও চালাই 1 মাস, তাই না? তাহলে এই যে রকেট যে এটা স্যার আমার স্পিচের উপর নির্ভর করে, বা আমি কত কিলোমিটার সেটা আমার উপর ডিপেন্ড করে। যেমন মনে করো 40 লিটারে 250 ml খরচা হয়, একটা অনুমান না। কি বলছো তুমি? না, মানে মোটর সাইকেলের কথা বলতেছি, যে মানে আপনি বললেন না, আমি যদি ফুল ট্যাঙ্ক ফুল করে রাখি 1 মাস, আর অনেক সময় ফুল ট্যাঙ্ক মানে ভরা থাকলে আরো বেশি সময় লাগে মানে শেষ হতে। আচ্ছা, এটা ডিপেন্ড করে আমি কতটুকু চালাচ্ছি সেটার উপর, এটা বলতে জি চাচ্ছো স্যার, কি? এটা বুঝাচ্ছি। জি যাই স্যার। হোক, হ্যাঁ, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝো আর কি, ঠিক আছে? একটু শোনো, শুনে তারপরে রেসপন্স করবে, ঠিক আছে? তাহলে তাহলে বাকিদেরও অসুবিধা হবে না। বাকি আরো অনেক স্টুডেন্ট আছে আমাদের ক্লাসে, তো সবার সুবিধা অসুবিধার কথাটাও ভাবতে হবে, তাই না? অবশ্যই। ওকে, তো আমি বলছি যে হ্যাঁ, কোনো না কোনো এক সময় তো আমাদের জ্বালানিটা ফুরিয়ে যাবেই, কিন্তু আমি কি বছরের পর বছর সেই জ্বালানিটা চালাতে পারবো? জ্বালানি দিয়ে পারবো না কিন্তু। অর্থাৎ আমি যদি ট্যাঙ্কে ফুয়েল লোড করি, আমি কিন্তু বছরের পর বছর চালাতে পারবো না। তাহলে এই রকেট গুলো কিভাবে বছরের পর বছর চলে? একটা প্রশ্নের বিষয় না? চিন্তার বিষয় না? যে রকেটটা তো খুব যে বেশি বড় তাও তো না। হ্যাঁ, তো তাহলে রকেটটা যদি ফুল করেও জ্বালানি নিয়ে যায়, তারপরেও আর রকেটে যে পরিমাণ জ্বালানি দরকার হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ জ্বালানি খরচ হয়, তো তাতে তো 1 বছর চলার কথা না, তাই না? এত বছরের পর বছর ধরে তো কিভাবে সম্ভব? ওকে, আমরা এটাই জানতে যাচ্ছি, ঠিক আছে? তো এই যে জ্বালানিটুকু যে লাগে একটা গ্রহে যেতে, রকেটের যে জ্বালানি লাগে, সেই জ্বালানিটুকু শুধু আমাদের বায়ুমণ্ডল পর্যন্তই লাগে। অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলটাকে যখন ওভারকাম করে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল থেকে যখন বের হয়ে যায় রকেটটা, তখন কিন্তু খুব বেশি জ্বালানি লাগে না। অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের বাহিরে চলে গেলে আমার কিন্তু বাতাসের বাধা থাকে না। আর যখন বাতাসের বাধা থাকে না, তখন একটা বস্তুকে যদি আমি ছুঁড়ে মারি, যেই দিকে ছুঁড়ে মারবো সেটা আজীবন সেই দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। বুঝতে পেরেছো? যদি বায়ুমণ্ডলের বাধা না থাকে। দেখো, এই যে মনে করো পৃথিবীতে যদি তুমি একটা পাথর উপরের দিকে ছুঁড়ে মারো, সেই পাথরটা কি হবে? একসময় আবার পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু তুমি যদি পাথরটাকে এত জোরে ছুঁড়ে মারতে পারতে যে সেটা মহাকাশে চলে যাবে, তাহলে কিন্তু সেটা আর ফিরে আসবে না। কারণ কি জানো? বায়ুমণ্ডল ভেদ করার সাথে সাথেই সেই পাথরটা কি করবে? সেই পাথরটা সমান বেগে চলতে থাকবে, যেই দিকে আমি ছুঁড়ে মেরেছি সেই দিকে। বুঝতে পারছো? এই জন্যই যখন এই রকেটটা বায়ুমণ্ডলকে অতিক্রম করে মহাকাশে পৌঁছে যায়, আর মহাকাশে থাকে না কিন্তু কোনো বায়ু থাকে না, ঠিক আছে? মহাকাশে কোনো বায়ু থাকে না, অর্থাৎ কোনো বাতাসের বাধাও থাকে না। বাতাসের বাধা না থাকার কারণে সেখানে কোনো একটা বস্তুকে আমি যদি একটা নির্দিষ্ট বেগ দিতে পারি, তাহলে সেটা সেই বেগেই আজীবন ধরে চলতে থাকে। এজন্যই অল্প জ্বালানি দিয়েও জাস্ট কোনোভাবে যদি রকেট
বায়ুমণ্ডলে অতিক্রম করতে পারে, তাহলেই তার বায়ুমণ্ডল অতিক্রম করার পর আর বেশি জ্বালানির প্রয়োজন হয় না, খুব অল্প পরিমাণ জ্বালানি দিয়েই সে বছরের পর বছর যাত্রা করতে পারে। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? শাকিল, নাজিহা, ইন্দ্রনীল, বুঝতে পেরেছো সবাই? না। এ, বুঝতে পারোনি? আচ্ছা, আমি একটু একে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তোমাদেরকে ছোট্ট একটা কোশ্চেন করি, যে মনে করো এই ছোট পৃথিবী থেকে যখন মহাকাশচারীরা বিভিন্ন গ্রহে যাত্রা করে, তারা সাদা একটা পোশাক পরে, তাই না? মহাকাশচারীদের পোশাক। ধরে নাও এটা হচ্ছে পৃথিবী আমাদের, ঠিক আছে? পৃথিবী থেকে তখন তারা যখন বাহিরের গ্রহে যায়, তারা ওই পোশাকটা পরে কেন? সাথে আবার অক্সিজেন সিলিন্ডার নেয়, কেন নেয় বলো তো? স্যার, কারণ সেখানে বায়ু থাকে না, বায়ুতে অক্সিজেনও নাই। ওই পোশাকটি পরার কারণে তারা অক্সিজেন পায়। হ্যাঁ, এই যে বায়ু থাকে না, অর্থাৎ মহাকাশে বায়ু থাকে না, যার কারণে তারা সেখানে একটা নির্দিষ্ট পোশাক পরে যায়। ধরে নাও এই যে ছোট্ট জিনিসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে গোল করে রাখলাম, ধরে নাও এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী থেকে আমি উপরের দিকে উঠতে থাকবো, উঠতে থাকবো, উঠতে থাকবো। একটা সময় যে আমি পাবো, যে পৃথিবী থেকে যদি আমি রকেটে করে উপরে উঠতেই থাকি, একটা সময় যে পাবো যে পজিশনে আর কোনো বায়ু থাকবে না, ঠিক আছে? যে পজিশনে আর কোনো বায়ু থাকবে না। তো এইরকম একটা পজিশনে যখন আমি যাব, চলে গেলাম, তারপরে কি হবে? তখন কিন্তু আমার কাছে আর বায়ু নেই, তার মানে বায়ুর বাধাও নেই। এই যে রকেট, ধরে নাও এখান পর্যন্ত, এই যে পৃথিবীর চারপাশে এত দূর পর্যন্ত আমার বায়ু আছে, এটা হচ্ছে আমার বায়ুমণ্ডল, ঠিক আছে? পৃথিবীর চারপাশে, পৃথিবীর চারপাশে এত দূর আমার বায়ু আছে। এর এরপরে যখন রকেটটা এই পজিশনে চলে আসবে, তখন কি হবে? আর কোনো বায়ু থাকতেছে না। যখনই এই পজিশনে চলে আসবে, তখনই এই রকেটটা যে বেগে ছিল সেই বেগেই চলতেই থাকবে অসীম কাল ধরে, ঠিক আছে? যদি কোনো বাধা প্রদান না করা হয়। এটাই বলছি, যে যখনই বায়ুমণ্ডল অতিক্রম করবে কোনো একটা বস্তু, তখন সেটা সেটাকে যদি তুমি ছুঁড়ে মারো বা একদিকে ঠেলে দাও, সেটা সেই দিকেই যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। পৃথিবীতে কি হয়, যদি মনে করো একটা গাড়ি আছে, ধরে নাও একটা বস্তুকে এদিকে তুমি এদিকে ঠেলে দিলে, তাহলে কি হবে? সে কিছু দূর যে থেমে যাবে। কিন্তু মহাকাশের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তুমি যদি মহাকাশে কোনো একটা বস্তুকে কোনো দিকে ছুঁড়ে মারো, সেটা আজীবন সেই দিকে চলতেই থাকবে। কেন চলতে থাকবে? কারণ সেখানে বায়ুর বাধা নেই। পৃথিবীতে বায়ু আছে, তার মানে বায়ুর বাধাও আছে। আবার পৃথিবীতে যখন রাস্তার উপর দিয়ে কোনো গাড়ি চলে, চাকার সাথে মাটির ঘর্ষণ হয়, অর্থাৎ চাকার সাথে রাস্তার ঘর্ষণ হয়, যার কারণে ঘর্ষণও এক ধরনের বাধা দেয়, যার কারণে কোনো না কোনো এক সময় সেটা থেমে যায়। কিন্তু মহাকাশে যেহেতু বায়ু থাকে না আর অন্য কোনো বাধা থাকে না, তাই মহাকাশে যখন কোনো একটা বস্তুকে নিয়ে ছেড়ে দেওয়া হয় বা কোনো একদিকে ঠেলে দেওয়া হয়, সেটা আজীবন সেদিকে যেতেই থাকে, যেতেই থাকে। কেন? কারণ কোনো বাধা থাকে না। বুঝতে পেরেছো সবাই? এই জন্যই জি কিন্তু স্যার। এই দেখো এই জন্য কি বলছে, তোমরা যারা এখনো জানো না তারা শুনে নিশ্চয়ই অবাক হবে, যে আসলে মহাকাশ যানগুলোকে এই দূর গ্রহে যাওয়ার জন্য কোনো জ্বালানি খরচ করতে হয় না। বুঝতে পেরেছো? জ্বালানি খরচ করতে হয় না বলতে কি বোঝাচ্ছে এখানে, যে জ্বালানি খরচ করতে হয়, অর্থাৎ বায়ুমণ্ডলের ভিতরে যতক্ষণ থাকে রকেটটা, ততক্ষণ পর্যন্ত তাকে জ্বালানি খরচ করতে হয়। যখনই সে বায়ুমণ্ডলের বাইরে চলে গেল, তখনই তাকে আর জ্বালানি খরচ করতে হচ্ছে না। সেটা বলছে, যে তখন দূর গ্রহে যাওয়ার জন্য কোনো জ্বালানি খরচ করতে হয় না। বুঝতে পেরেছো না সবাই? ইন্দ্রনীল, তোমার ধারণাটা ক্লিয়ার হয়েছে এবার? ওকে। এখন পরবর্তীতে কি বলেছে, যে গতির একটি বৈশিষ্ট্য হচ্ছে, কোনো কিছু যদি সোজা সরল রেখায় সমান বেগে চলতে থাকে, তাহলে সেটা সেভাবেই যেতে থাকবে, সেটাকে চালিয়ে নেওয়ার জন্য কোনো কিছুই করতে হবে না, অর্থাৎ আমাদেরকে জ্বালানির দরকার হবে না। এই যে, এটা কি গতির একটা বৈশিষ্ট্য, তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য গতির। সবাই মনে রাখবে, আমি মার্ক করে রাখো বইয়ে, ঠিক আছে? বইয়ে মার্ক করে রাখো, যে কোনো কিছু যদি সোজা সরল রেখায় সমান বেগে চলতে থাকে, তাহলে সেটা সেভাবেই চলতে থাকবে, সেটাকে চালিয়ে নেয়ার জন্য কোনো কিছুই করতে হবে না। বুঝতে পেরেছো সবাই?
ওকে, যদি বস্তুটির গতি বাড়াতে হয় কিংবা কমাতে হয় কিংবা বস্তুর গতিপথ পরিবর্তন করতে হয়, শুধু তাহলে তার উপর বল প্রয়োগ করার জন্য একটুখানি জ্বালানি ব্যবহার করতে হয়। ঠিক আছে, ওই যে বললাম মহাকাশে কি হয়, মনে করো আমি একটা রকেটকে একদিকে পাঠিয়েছি, ধরে নাও এটা একটা, আমি ধরে নিলাম একটা রকেট, রকেটকে আমি একদিকে পাঠিয়েছি, সেটা এইদিকে যাই, যেতেই আছে যেতেই আছে। কিন্তু আমি যদি এটাকে সরল এই পথে না এনে আমি চাচ্ছিলাম যে এটাকে একটু এই দিকে ঘুরিয়ে দিব রাস্তাটা, যখন আমি ঘোরাতে চাবো তাকে, তখন শুধু অল্প একটু বল প্রয়োগ করার মাধ্যমেই কি হবে, সে তার দিকটা পরিবর্তন করে অন্যদিকে যেতে পারবে। ঠিক আছে, ওকে, আপাতত আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। মনে করো রকেটের সাইডে, এরকম সাইডের দিকে এরকম এরকম বুস্টার থাকে, বুঝতে পেরেছো, রকেটের সাইডে বুস্টার থাকে। তো কি করে, যখন মনে করো রকেটের যদি এই দিকে যেতে চায় রকেট, এই যে এই ডিরেকশনে উপরের দিকে, তখন কি হবে, এই দিকের বুস্টার থেকে বুস্ট হয়, যার কারণে কি হয়, রকেটটা এই দিকে যায়। যদি রকেটটা এই দিকে আসতে চাইতো এই ডিরেকশনে, তাহলে কি হয়, এই দিক থেকে বুস্ট হয়, এই দিক থেকে এভাবে বুস্ট হয়। এই যে এভাবে বুস্ট হয়ে, অর্থাৎ বুস্ট হওয়া মানে কি, বুস্ট হওয়া মানে কিছু ফোর্স ইমপ্লিমেন্ট করা, কিছু বল প্রয়োগ করা। এইদিকে বল প্রয়োগ করলে অপোজিট, এই রকেটটা তার অপোজিটে এইদিকে চলে আসবে। ঠিক আছে, এরকম করে আমি যখন ভিডিওটা দিব তোমাদেরকে, একটা ভিডিও পাঠিয়ে দিব, তোমরা সেই ভিডিওটা আরো ডিটেলসে বুঝতে পারবা যে হ্যাঁ কিভাবে একটা রকেট ডিরেকশন চেঞ্জ করছে স্পেসের মধ্যে। ঠিক আছে, তো ঠিক অতটুকু জ্বালানি তৈরি করতে, মানে জ্বালানি খরচ করতে হয় যখন সে জাস্ট ডিরেকশন চেঞ্জ করে, দিক চেঞ্জ করে। ঠিক আছে, তো সেটাই বলছে যে আহ, এই যে যখন তার গতিপথ পরিবর্তন করতে চায় অথবা গতি যখন বাড়াতে চায় কিংবা কমাতে চায়, তখন কি হয়, শুধু তখনই জ্বালানি একটু খরচ হয়, আর তাছাড়া রকেটের এত স্পেসে যাওয়ার পর রকেটের তেমন কোনো জ্বালানি খরচ হয় না, যার কারণেই কিন্তু বছরের পর বছর সেটা মহাকাশে টিকে থাকতে পারে। বুঝতে পেরেছো? ওকে, তারপর এখানে কি বলেছে, এখানে একটা বলছে বল জিনিসটা কি, যে বিজ্ঞানের ভাষায় বল বলতে কি বোঝায়। বল, অর্থাৎ এই বল বলতে কিন্তু ক্রিকেট বল কিংবা ফুটবল না। ঠিক আছে, ফোর্স, এই বল বলতে বোঝাচ্ছে ফোর্স। এই যে ফোর্স কে বলা হচ্ছে বল। বল মানে কি, ধরো যে তুমি একটা পাথর, একটা দেয়াল আছে, তুমি এই দেয়ালটাতে কি করছো, ঠেলছো। এই দেয়ালে তুমি যদি এদিকে ঠেলো, তাহলে কি দেয়ালটা এদিকে সরবে? সরবে না। কিন্তু তুমি বল, এই যে তুমি দেয়ালটাকে ঠেলা দিচ্ছ, এটা হচ্ছে দেয়ালের উপর তুমি বল প্রয়োগ করছো। মনে করো যে তুমি আহ সাইকেল চালাচ্ছ, সাইকেলের প্যাডেলের উপরে তুমি চাপ দিচ্ছ, যার কারণে কি হচ্ছে, সাইকেল সামনে এগোচ্ছে। তার মানে কি, তুমি সাইকেলের প্যাডেলে বল প্রয়োগ করছো এবং সাইকেল সামনের দিকে এগোচ্ছে। এই জিনিসটাই হচ্ছে বল। ধরো তুমি একটা ফুটবলের মধ্যে পা দিয়ে লাথি দিচ্ছ বা শুট করছো, তাতে কি হচ্ছে, ফুটবলটা সরে যাচ্ছে। অর্থাৎ তুমি ফুটবলের উপর বল প্রয়োগ করছো, যার কারণে সে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায় পরিবর্তিত হচ্ছে, তাই না? এই যে এগুলোই হচ্ছে বল, এগুলোই হচ্ছে বল বা বল, বল প্রয়োগ করা। যেমন এখানে বলছে কি, বল মানে কি, বল প্রয়োগ করা মানে হচ্ছে কোনো কিছুকে ধাক্কা দেওয়া, টানা অথবা আকর্ষণ করাকে বোঝায়। ঠিক আছে, বল প্রয়োগ করা মানে কি, কোনো কিছুকে ধাক্কা দেয়া, টেনে নিয়ে আসা আমার কাছে, বা আকর্ষণ করা, এই জিনিসটা হচ্ছে গিয়ে বল বোঝায়। তবে তোমরা দৈনন্দিন জীবনে সেটা ঘটতে দেখো, তোমরা দৈনন্দিন জীবনে তোমরা দৈনন্দিন জীবনে তোমরা সেটা ঘটতে দেখো না বলে নিশ্চয়ই সবার মনে হচ্ছে এটি কিভাবে সম্ভব। তোমরা যারা মেঝেতে একটা মার্বেল কিংবা একটা খেলনা গাড়ি গড়িয়ে দিয়েছো, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে গাড়িটি মোটেই সরল রেখায় সমবেগে অনন্তকাল ধরে চলছে না। এটা বলছে ওই যে, যেটার কথা বললাম, স্পেসে কি হয়, একটা রকেটকে আমি একভাবে ছেড়ে দিলাম, সেটা আজীবন সেভাবেই চলতেই থাকবে। যে এই বিষয়টা সাধারণত ক্লাস 6 এর স্টুডেন্ট তোমরা যারা আছো, তাদের সাধারণত বিশ্বাস হওয়ার কথা না। কারণ তোমরা তো দেখেই আসছো ছোটবেলা থেকেই যে একটা জিনিসকে যখন আমরা কি করি, ছুড়ে মারি, সেটা কখনো না কখনো যে থেমে যায়। তাহলে আজীবন কিভাবে চলা পসিবল? তো আমি এটা আগেই তোমাদেরকে বলে দিছি যে স্পেসে কোনো বাধা থাকে না, যার কারণে আজীবন চলা পসিবল। ঠিক আছে, আর এটা হচ্ছে গতির একটা বৈশিষ্ট্য, যে একটা জিনিস সবসময় গতিশীল, গতিশীলই থাকতে চায় এবং সেটাকে সরল রেখায় আজীবন চলতে থাকে, যদি একটা বস্তুকে একটা নির্দিষ্ট গতিতে ছেড়ে দেওয়া হয়। কোথায়? স্পেসে।
স্পেসে যদি আমরা একটা বস্তুকে নির্দিষ্ট গতিতে ছেড়ে দেই তাহলে সেটা চলতেই থাকবে চলতেই থাকবে, তবে সেটা পৃথিবীতে সম্ভব না। সেটার কথাই বলেছে। স্যার, হ্যাঁ বলো। আমি তো আসতেছি 2 মিনিটে। আচ্ছা, আমি জয়েন আছে কিন্তু আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, আমরা ওয়েট করছি তোমার জন্য, তুমি তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? আপনি ইয়া করতে থাকেন, আমি আসতেছি 2 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা, ওকে। তার কারণ হচ্ছে এই যে পৃথিবীতে যে খেলনা গাড়িটা থেমে যায়, তোমরা পৃথিবীতে যেটা দেখো সাধারণত, এটা কেন হয়? কারণ হচ্ছে এই যে ঘর্ষণ কিংবা বাতাসের ঘর্ষণ, ঠিক আছে? মেঝের সঙ্গে ঘর্ষণ কিংবা বাতাসের ঘর্ষণ, এই জিনিসটা আমি তোমাদেরকে আগেই বলেছি, ঠিক আছে? ওকে। এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, এই যে 29 পেজের লাস্টে যে জিনিসটা দেখতে পাচ্ছ এইটা, এই জিনিসটা জেনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনো কিছু সরল রেখায় সমান বেগে চলতে থাকলে সেটি সেভাবেই যেতে থাকবে। শুধু বেগ বাড়াতে কিংবা কমাতে হলে কিংবা বেগের দিক পরিবর্তন হলে বল প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা যদি স্পেসের কথা ধরো, যদি আমরা স্পেসে কোনো একটা রকেটের বেগ বাড়াতে চাই সেক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে, অথবা যদি সেই রকেটের বেগ কমাতে চাই সেক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে, অথবা আমরা যদি সেই রকেটের গতির দিক পরিবর্তন করতে চাই, অর্থাৎ রকেটটা সোজা যাচ্ছে, আমি যদি চাই না এটাকে আমি সোজা না নিয়ে যে আমি একটু বাঁকা পথে নিয়ে যাব, তখন আমাকে বল প্রয়োগ করতে হবে। সো এই তিনটা কেসে, অর্থাৎ এই তিনটা কেসে আমরা বল প্রয়োগ করব: গতি বাড়ানোর ক্ষেত্রে, গতি কমানোর ক্ষেত্রে, অথবা গতির দিক পরিবর্তনের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে। আর বক্রগতি কি? খুবই স্বাভাবিক ব্যাপার। সরল রেখায় কোনো একটা বস্তু যদি যেতে থাকে তাহলে সেটাকে আমরা সরল গতি বলি, আর বক্ররেখায় যদি কোনো একটা বস্তু যেতে থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? বক্রগতি। এখানে না বোঝার তেমন কিছুই নেই। যেমন এখানে এই যে এখানে বলা হচ্ছে যে কোনো একটা বলকে উপরে ছুড়ে দিয়েছে, দেখো এটা কিন্তু এইরকম বাঁকা একটা পথে যে আবার মাটিতে চলে এসেছে। তো এই গতিটা হচ্ছে গিয়ে, এই যে বলটাকে উপরে ছুড়ে মারা হলো এবং বলটা উপরে যে আবার নিচে ফিরে আসছে, এই যে বলের যে গতিটা, এই গতিটাকে বলা হচ্ছে বক্রগতি। ঠিক আছে? বক্রগতি সম্পর্কে সবাই ক্লিয়ার তো নাকি? ওকে। এবার আসি আমরা ঘূর্ণন গতি সম্পর্কে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা বালক কি করছে, হাতে কোনো একটা পাথর নিয়ে সেটাকে ঘুরাচ্ছে। তো কোনো কিছু যদি এভাবে ঘুরতে থাকে তাহলে আমরা কি বলবো? কোনো কিছু যদি এভাবে ঘুরতে থাকে তাহলে আমরা সেটাকে বলবো ঘূর্ণন গতি। বুঝতে পেরেছো? ঘূর্ণন গতি বলবো। যেমন এই যে একটা বালক কি করছে, সুতোয় পাথর বেঁধে সেটাকে ঘোরাচ্ছে, এটা একটা ঘূর্ণন গতি। তারপরে আমরা যে আমাদের বাসায় সিলিং ফ্যান দেখি বা বিভিন্ন ধরনের ফ্যানের পাখা দেখি, সেগুলো যে ঘুরে, সেটাও একটা ঘূর্ণন গতি। তারপরে আমরা সাইকেলের চাকাগুলোকে ঘুরতে দেখি, সাইকেলের চাকার গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। স্যার, তাই আসছি না? আমি। ওকে, থ্যাংক ইউ শাকিল আবার জয়েন করার জন্য। ওকে। তারপর সাইকেলের চাকার গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। তারপরে আমরা আমাদের চারপাশে ঘূর্ণনশীল অনেক বস্তু দেখতে পাই। তো এই যে যে জিনিসগুলো এভাবে ঘুরতে থাকে, এই গতিটাকেই বলা হচ্ছে ঘূর্ণন গতি। তারপরে আমরা দেখতে পাই কি, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, আবার পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরতেছে, এটা একটা ঘূর্ণন গতি। বুঝতে পেরেছো? এই যে এখানে কিছু এমসিকিউ আছে। প্রতি 29 দিনে একবার করে এই ব্যাপারটি ঘটে, কারণ পুরো পৃথিবীকে একবার পুরোপুরি ঘুরে আসতে চাঁদটির সময় লাগে 29 দিন। তার মানে এখানে আমরা একটা দেখলাম কি, যে চাঁদ যদি পুরো পৃথিবীটাকে একবার প্রদক্ষিণ করে তাহলে কত সময় লাগে তার? 29 দিন সময় লাগে। ঠিক আছে? ওকে, এখানে আর তেমন কিছু বোঝার মতো নেই। পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? এখন পর্যায়বৃত্ত গতিটা কি তোমাদেরকে বলি। পর্যায়বৃত্ত গতি মানে একটা নির্দিষ্ট পিরিয়ডে সেটা বারবার হয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি পর্যায় গতির ব্যাপারটা দেখাচ্ছি। কিন্তু তোমরা এখানে একটা সাইকেল দেখতে পাচ্ছ। তো
এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, সবুজ কালারের সার্কেল একটা দেখতে পাচ্ছ। তো এই সার্কেলটা, ধরো যে তুমি এই পজিশনে আছো সার্কেলে, তুমি এই পুরো সার্কেলটা ঘুরে আবার এই এ পয়েন্টে, ধরে নিলাম এই পয়েন্টটার নাম হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে? এই সার্কেলটা পুরোটা ঘুরে তুমি আবার এ পয়েন্টে আসলে, ঠিক আছে? মনে করো পুরো সার্কেলটা ঘুরে তোমার এ পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করলে এদিকে, আবার এ পয়েন্টে ঘুরে আসতে তোমার সময় লাগলো, আমি ধরলাম যে 2 মিনিট, ঠিক আছে? তুমি পরবর্তীতে আবার এই সার্কেল ধরে ঘুরে আসলে, পরবর্তীতেও তোমার সময় লাগলো ঠিক 2 মিনিট। অর্থাৎ প্রতিবার যতবারই তুমি এই সার্কেলটা অনুসরণ করে ঘুরে আসছো, এ পয়েন্ট থেকে আবার এ পয়েন্টেই আসছো, বারবারই তোমার সময় লাগতেছে, ধরে নিলাম আমার 2 মিনিট। তো এই গতিটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? মনে করো একটা জিনিস যদি বারবারই ঘুরে এভাবে, সেটাকে আমরা বলবো কি, পর্যায়বৃত্ত গতি। মনে করো যে তুমি এই যে এই পজিশন থেকে ঘুরে আসতে, আবার এই পজিশনে ঘুরে আসতে বারবারই তোমার সময় লাগতেছে 2 মিনিট, ঠিক আছে? অর্থাৎ একটা নির্দিষ্ট পথে বারবার একই সময়ে যদি তুমি ঘুরে আসতে পারো, সেটাই হচ্ছে গিয়ে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? তাহলে তোমরা কি, কিন্তু কখন পর্যায়বৃত্ত গতি হবে না? পর্যাবৃত্ত গতি তখনই হবে না, মনে করো এই সার্কেলটা প্রথমবার তুমি একবার ঘুরে আসতে তোমার সময় লাগলো 2 মিনিট, পরের বার তুমি আবার ঘুরে আসতে তোমার সময় লাগলো 3 মিনিট, পরের বার ঘুরে আসলে আবার তোমার সময় লাগলো 4 মিনিট, ঠিক আছে? এভাবে যদি এক একবার এক এক রকম সময় লাগে, সেক্ষেত্রে আমরা সেটাকে পর্যাবৃত্ত গতি বলতে পারবো না, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? কখন পর্যাবৃত্ত গতি বলতে পারবো না? যদি এক একবার এক এক সময় লাগে। কিন্তু যদি প্রতিবারই একই সময় লাগে, তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো, পর্যাবৃত্ত গতি বলতে পারবো। এই যে তুমি এক একবার এক এক সময় লাগতেছে, মনে করো প্রথমবার তুমি এ থেকে ঘুরে এসে আবার এই পয়েন্টে আসতে তোমার 2 মিনিট সময় লাগলো, পরের বার ঘুরে আসতে 3 মিনিট সময় লাগলো, তারপরের বার ঘুরে আসলে 4 মিনিট সময় লাগলো। এক্ষেত্রে এটাকে আমরা বলতে পারবো ঘূর্ণন গতি, কিন্তু পর্যাবৃত্ত গতি না, ঠিক আছে? এটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারবো, কিন্তু পর্যাবৃত্ত গতি বলতে পারবো না। কখন সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো? যদি এমন হতো যে প্রথমবারেও আমার 2 মিনিট লেগেছে, দ্বিতীয়বারে 2 মিনিট লেগেছে এবং তৃতীয়বারেও আমার 2 মিনিট লেগেছে, এরকম যদি হতো, তখন আমরা সেটাকে একসাথে দুটোই বলতে পারতাম, ঘূর্ণন গতি প্লাস পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? বুঝতে পেরেছো না সবাই? পর্যাবৃত্ত গতি, গতি জিনিসটা কি, হ্যাঁ যে স্যার। সময়টা হতে হবে সেম, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে পর্যাবৃত্ত গতি। এখন আমাদের আশেপাশে আমরা, এটা কি এমন একটা উদাহরণ বলতো যেখানে আমরা প্রতিদিনই দেখতে পাই পর্যাবৃত্ত গতি হয়? 24 আওয়ার, 24 ঘন্টা সেই পর্যাবৃত্ত গতিটা হয় আমাদের আশেপাশে, আমাদের প্রত্যেকের বাসায় সেই জিনিসটা আছে, বলতো কি হবে? স্যার, ফ্যান। ফ্যান তো এক এক সময় এক এক রকম ভাবে ঘুরে। আমরা ফ্যানের তোমার রেগুলেটর চেঞ্জ করে দিয়ে স্পিড বাড়িয়ে দেই, কখনো কমিয়ে দিই, কিন্তু সব সময় একই স্পিডে চলে, সেটা কি বলতে পারো? ঘড়ি। ঘড়িকে কখনো কি দেখেছো যে পুরো ঘুরে আসতে 1 মিনিটের বেশি সময় লেগেছে বা কখনো কম সময় লেগেছে? ঘড়ির কাঁটা পুরো 12 থেকে শুরু করে আবার 12তে আসতে, এই যে ঘড়ির কাঁটার যে গতিটা, এই গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। সবাই বুঝতে পেরেছো না? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা এখানে কি বলছে, এবার তো আমরা বিভিন্ন ধরনের গতি সম্পর্কে জানলাম। আমি তোমাদেরকে প্রতিটা লাইন টু লাইন পড়ে শোনাচ্ছি না, আমি তোমাদেরকে জাস্ট বেসিক, মানে যতটুকু তোমাদের জানা দরকার ইন ডিটেলসে কিন্তু বলে দিয়েছি যে পর্যাবৃত্ত গতিটা কি। এখন তুমি যদি পর্যাবৃত্ত গতিটা নিজে বই থেকে পড়ো, তোমার কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপরে আসে বেগের পরিমাপ, অর্থাৎ আমরা কিভাবে বেগ পরিমাপ করব, ঠিক আছে? বেগের পরিমাপ হচ্ছে, বেগ আমরা কিভাবে পরিমাপ করব এই জিনিসটা। নাজিহা, তুমি কি ক্লাসে আছো? শুনতে পাচ্ছ আমাকে? বুঝতে পারছো? এ পর্যন্ত যা যা পড়ালাম সব কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, না বুঝতে পারলে অবশ্যই বলবে, ঠিক আছে?
ওকে, এবার আমরা বেগের পরিমাপ দেখব। ঠিক আছে, বেগ কিভাবে পরিমাপ করতে হয়। বেগের পরিমাপ করার জন্য আমাদের কি লাগে বলতো? সময় লাগে এবং দূরত্ব লাগে। এখন আমরা দেখব, ধরো এই যে একটা, ধরো যেটা একটা রাস্তা, ঠিক আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ধরো যে এ থেকে বি পয়েন্টের দূরত্ব, অর্থাৎ এ বি হচ্ছে আমার 50 মিটার ধরে নিলাম। ঠিক আছে, এখন বললাম যে নাজিহার এ থেকে বি পয়েন্টে যেতে সময় লাগে, নাজিহার কত লাগে সময়? নাজিহার ধরে নিলাম সময় লাগে হচ্ছে গিয়ে 60 সেকেন্ড বা 1 মিনিট। ঠিক আছে, আবার ধরে নিলাম শাকিলের সেই একই পথ অতিক্রম করতে সময় লাগে, ধরে নিলাম যে 2 মিনিট। আচ্ছা, এত বড় বড় সংখ্যা দিব না, 50 মিটার খুব বেশি দূরত্ব না, তোমাদের জন্য সহজ করি ব্যাপারটা। ধরো নাজিহার সময় লাগে হচ্ছে গিয়ে 10 সেকেন্ড, শাকিলের সময় লাগে ধরে নিলাম 5 সেকেন্ড, আবার ইন্দ্রনীলের সময় ধরে নিলাম, ধরে নিলাম যে ইন্দ্রনীলের সময় লাগে হচ্ছে গিয়ে কত ধরবো, 25 সেকেন্ড। ঠিক আছে, জাস্ট ধরে নিলাম যে এ থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে 50 মিটার। ঠিক আছে, নাজিহার 50 মিটার যেতে সময় লাগে হচ্ছে 10 সেকেন্ড, শাকিলের 50 মিটার সময় যেতে দূরত্ব যেতে লাগে 5 সেকেন্ড, এবং ইন্দ্রনীলের 50 মিটার দূরত্ব যেতে সময় লাগে 25 সেকেন্ড। ঠিক আছে, এখন তার মানে কি? এটা দিয়ে আমরা এভাবে বলতে পারি যে, আমরা এভাবে বলতে পারি না, নাজিহার ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি, আগে আমরা নাজিহার বেগটা বের করবো, নাজিহার কত বেগে দৌড়াতে পারে বা হাঁটতে পারে। ঠিক আছে, নাজিহার ক্ষেত্রে আমরা আগে ক্যালকুলেট করবো। নাজিহা দেখো 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে নাজিহা কত দূর যেতে পারে? 50 মিটার, তাই না? তাহলে 1 সেকেন্ডে নাজিহা কত দূর যেতে পারবে বলতো? 10 সেকেন্ডে নাজিহা যেতে পারে 5 মিটার। কেউ একজন বলো, 10 সেকেন্ডে নাজিহা যেতে পারে 50 মিটার, তাহলে 1 সেকেন্ডে নাজিহা কত দূর যেতে পারবে? এভাবে লিখবো না, 50/10। বুঝতে পারছো সবাই? অর্থাৎ 5 মিটার। 5 মিটার। 5 মিটার, বুঝতে পারছো? মনে করো যে 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে তুমি যদি 10 মিটার দূরত্ব যাও, তাহলে 1 সেকেন্ডে তুমি কত মিটার দূরত্ব যেতে পারবে বলো তো? 5 মিটার। 5 মিটার। সেটাই আর কি, যে 2 সেকেন্ডে তুমি যাচ্ছ 10 মিটার, 1 সেকেন্ডে তুমি পাঁচ পাঁচ মিটার যাচ্ছ। এটা তুমি কিভাবে নির্ণয় করতেছো বলো তো? 5 মিটার কিভাবে বুঝতে পারলা? 10কে 2 দিয়ে ভাগ করে, অর্থাৎ দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করে। দূরত্ব কত? 10 মিটার, সময় কত? 2 সেকেন্ড। তাহলে 10কে 2 দিয়ে যদি ভাগ করি আমি কি পাই? 5 পাই। ঠিক আছে, অর্থাৎ 1 সেকেন্ডে সে, নাজিহা কত দূর অতিক্রম করতেছে? 5 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। ঠিক আছে, অর্থাৎ এ থেকে বি পয়েন্টে, এ থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে 50 মিটার। নাজিহা যাচ্ছে কত? টি সময়ে, টি সময় ধরে নিলাম, সময়কে ধরে নিলাম টি দ্বারা। নাজিহার সময় লাগতেছে আমরা কত বললাম? 10 সেকেন্ড। তাহলে নাজিহার বেগ কত? নাজিহার বেগ হচ্ছে গিয়ে, উপরে দিব কি আমরা? দূরত্ব। ঠিক আছে, দূরত্ব মানে কি? এই যে দূরত্ব দিব উপরে, এবং নিচে লিখবো কি? সময়।
তাহলে দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? বেগ পেয়ে যাব। ঠিক আছে, বেগ বা দ্রুতি। ঠিক আছে, এটাকে বেগ বা দ্রুতি বলতে পারি। মূলত এটাকে দ্রুতি বলা হয়। বেগ না দ্রুতি সেটা সম্পর্কে আমরা পরের ক্লাসে আরো ভালোভাবে জানবো। ঠিক আছে, তোমরা আপাতত বেগ অথবা দ্রুতি বলতে পারো। ঠিক আছে, তো এভাবে তাহলে আমরা কি পেলাম? 50-কে যখন 10 দিয়ে ভাগ করবো আমরা কি পাবো? 5। 5 অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে একক, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কিসের একক? বেগের একক বা দ্রুতির একক। মনে থাকবে সবার, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জানা। এটা দিয়ে কি বোঝায়? এই যে আমি যে লিখলাম নাজিহার বেগ হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড। এই যে নাজিহার বেগ 5 মিটার পার সেকেন্ড, এটা দিয়ে বোঝাচ্ছে যে নাজিহা প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। বুঝতে পেরেছো সবাই? আর এটাই হচ্ছে নাজিহার বেগ। আচ্ছা, এরপরে শাকিলেরটাতে আসি। শাকিল কত দূর গিয়েছিল জানো? শাকিলের ক্ষেত্রে আমরা এখন আসি। শাকিলের বেগ তাহলে কত হবে তোমরাই বলো তো। শাকিল, তুমি নিজেই বলো তো কত হবে তোমার বেগ? 10। ইন্দ্রনীল, তুমি বলছো কেন? শাকিলকে বলতে বলছেন। শাকিল, কত হবে তোমার? দূরত্ব তো 50 মিটার, সবার জন্য সমান। আর সময় কত লাগতেছে শাকিলের? 5 সেকেন্ড। তাহলে তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে? 10 মিটার। অর্থাৎ তাহলে শাকিলের বেগ হবে আমাদের 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ শাকিলের বেগ হচ্ছে প্রতি প্রতি সেকেন্ডে শাকিল 10 মিটার করে দূরত্ব অতিক্রম করছে। এটাই হচ্ছে শাকিলের বেগ। তোমরা কি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। বোঝনি? ওকে, এই যে ধরো এটা হচ্ছে তোমার বাসা আর এটা হচ্ছে তোমার স্কুল। হ্যাঁ তো এখন বাসা থেকে স্কুলের দূরত্ব ধরে নিলাম হচ্ছে গিয়ে 2 কিলোমিটার। না, এত বড় সংখ্যা দিয়ে আমরা করবো না। আমরা 50 মিটার, আমাদের বাসার খুবই কাছে স্কুল। ঠিক আছে, 50 মিটার দিয়ে করবো। এখন ধরো নাজিহার বাসা থেকে স্কুলে যেতে সময় লাগে হচ্ছে গিয়ে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে সে স্কুলে চলে যায়। ঠিক আছে, নাজিহার কত সময় লাগে? 10 সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ড সময়ে নাজিহা বাসা থেকে স্কুলে যায়। ঠিক আছে, অর্থাৎ 10 সেকেন্ড সময়ে ভাইয়া নাজিহা। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ জি, বলো। তাহলে 1 মিটারকে 1000 কিলোমিটার কেন 1 কিলোমিটার কেন লেখে? আমি তো বলছি 2 কিলোমিটার, মানে 1000 ডিভাইডেড বাই 2। বুঝো না, বুঝি নাই তোমার কোশ্চেনটা, আরেকবার বলো। আমি বলছি যে আমার বাসা থেকে স্কুল যেতে লাগে 2 কিলোমিটার, হ্যাঁ। আচ্ছা, তো 1 মিটার সমান 1000 কিলোমিটার কেন লেখে 1 ম্যাথের মিটার মধ্যে? সমান 1000 কিলোমিটার তোমাকে কে বলছে? হ্যাঁ, 1 কিলোমিটার না না সমান না, সমান 1 মিটার সমান 1000 কিলোমিটার। 1 মিটার 1 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তুমি ভুল জানো, এটা একটু শুধরে নিও। ঠিক আছে, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। ঠিক আছে, বইয়ে যদি লেখাও থাকে তাহলে বইয়ে সেটা ভুল লেখা আছে। এটা সবাই জানে যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, তুমি একটু এই ব্যাপারটা আরো দেখে নিও। তুমি যেটা জানো সেটা ভুল। ও, ওকে, তো স্কুলের বাসা থেকে স্কুলের দূরত্ব 50 মিটার, আর বাসা থেকে স্কুলে যেতে নাজিহার সময় লাগে 10 সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ডে নাজিহা কত দূরে যায়? নাজিহা, তুমি বলো 10 সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছো? 50 মিটার। 50 মিটার।
আচ্ছা, 10 সেকেন্ডে তুমি 50 মিটার অতিক্রম যদি করো, তাহলে 1 সেকেন্ডে তুমি কত মিটার অতিক্রম করবে? নাজিহা বলো তো। 10 মিটার। 1 সেকেন্ডে তুমি তাহলে 5 মিটার। ভালোভাবে ভেবে বলো। 5 মিটার, এই 5 তো, মিটার। ভেরি গুড। ওকে, তাহলে তুমি কিভাবে পেলাম এটা? 50কে 10 দিয়ে ভাগ করে, তাই না? ওই 50কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলেই তো আমরা 5 পাই। এই যে তুমি 10 সেকেন্ডে যাচ্ছ 50 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছ? 5 মিটার। 5 তার মিটার। মানে তুমি 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করতেছো সেটাই তোমার বেগ। অর্থাৎ তুমি 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করতেছো, তার মানে তোমার বেগ হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড মানে কি? প্রতি সেকেন্ড। মিটার পার সেকেন্ড, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড দিয়ে কি বোঝাচ্ছি? 5 মিটার প্রতি সেকেন্ডে। আমি যদি বলি নাজিহার বেগ 5 মিটার পার সেকেন্ড, তার মানে আমি বলতেছি নাজিহার বেগ হচ্ছে, অর্থাৎ নাজিহা প্রতি সেকেন্ডে 5 মিটার যেতে পারে, বা 5 মিটার যেতে পারে 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে। বুঝতে পেরেছো নাজিহা? বেগ জিনিসটা কি? বেগ জিনিসটাই হচ্ছে তুমি 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছো। তুমি যদি 1 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করতে পারো, তাহলে তোমার বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। তুমি যদি 1 সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করতে পারো, তাহলে তোমার বেগ হবে 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে, 1 সেকেন্ডটা হচ্ছে মেন বিষয়। 1 সেকেন্ডে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে, সেটাই হচ্ছে তোমার, সেটাই হচ্ছে তোমার বেগ। তাহলে শাকিল, শাকিলের ক্ষেত্রে কি? শাকিল 10 সেকেন্ডে না, 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাই না? অর্থাৎ শাকিল, নাজিহা তুমি বলো তো, শাকিল যদি 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে তাই সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? নাজিহা বলো তো। 10 মিটার। হ্যাঁ, কিভাবে পেলাম এটা 10 মিটার? ভাগ করে। ভাগ করে। কাকে দিয়ে কাকে ভাগ করে? ইন্দ্রনীল, তুমি দুষ্টামি করো না প্লিজ। নাজিহা তুমি বলো। 50কে 5 দিয়ে। 50কে 5 দিয়ে, অর্থাৎ 50টা কি? 50টা হচ্ছে আমার দূরত্ব, আর 5টা কি? আমার সময়। তার মানে আমি কি বলতে পারি? আমি যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? বেগ পাবো। অর্থাৎ 50কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাই 10, 10 মিটার পার সেকেন্ড। তার মানে 10 মিটার পার সেকেন্ড বলতে আমরা কি বুঝতেছি? যে শাকিলের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ শাকিল প্রতি সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ঠিক আছে? এখন সবাই ক্লিয়ার তো নাকি? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, তোমার কোশ্চেনটা পরে নিচ্ছি, আগে দেখি যে বাকিরা ক্লিয়ার কিনা। শাকিল, তুমি, শাকিল বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, নাজিহা বুঝতে পেরেছো তো না? জি। ওকে, তাহলে আমরা একটা জিনিস সবসময় ইয়ে করে রাখো, মনে রাখবে, যে যখনই আমরা বেগ পরিমাপ করব, বেগকে আমরা কিভাবে পরিমাপ করব? সময় দিয়ে, সরি, দূরত্বকে এই জিনিসটা নোট ডাউন করে রাখো সবাই। দূরত্বকে আমরা কি দিয়ে ভাগ করব? সময় দিয়ে ভাগ করব। ঠিক আছে? এই যে এই জিনিসটা, এটা মনে রাখলেই তোমরা সহজেই বেগ বের করতে পারবে। অর্থাৎ তোমাকে যদি বলে দেয়া থাকে যে একজন ব্যক্তি কত দূর দূরত্ব অতিক্রম করেছে এবং অতটুকু দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লেগেছে, তাহলে তুমি তার বেগ বের করতে পারবে। অর্থাৎ তোমাকে যদি আমি বলি, তোমরা সবাই তাহলে একটা ম্যাথ করো তো। ছোট্ট একটা ম্যাথ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে একটা গাড়ি 25 সেকেন্ডে, একটা গাড়ি 25 সেকেন্ডে যদি 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার বেগ কি হবে? বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে তার বেগ কত হবে? সবাই সবাই শেষ করে আমাকে বলো, কেউ আগে বলবে না, ঠিক আছে? আমি যাকে জিজ্ঞেস করবো এক এক করে সে বলবে। 25 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে তার বেগ কত? নাজিহা বলতে পারবে?
নাজিহা শুনতে পাচ্ছ? জি তুমি বলতে পারবে কত হবে? স্যার, আগে করি। হ্যাঁ, করে ফেলো, বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি করতে পারবে। বাকিরাও করে ফেলো, কারো হয়ে থাকলে বলো। শাকিল স্যার আমার একটু কোশ্চেন আছে। আচ্ছা, বাকিরা স্যার সলভ। আমার একটু তোমার কোশ্চেনটা বলো স্যার কি? আমার একটু কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার গতি কত প্রকার? গতি কত প্রকার? আসলে গতির প্রকারভেদকে স্পেসিফিকলি বলা যায় না। গতি বিভিন্ন ধরনের আছে, যেমন সরল গতি, রৈখিক, তোমার সরল আরে স্যার রৈখিক। বইয়ের ভাষায় বলেন। অনেকেও বইয়ে বলে যে 5 প্রকার। না, গতিকে এভাবে ডিফাইন করা হয়নি। গতিকে আমি স্পেসিফিকলি কখনোই বলতে পারবো না যে গতি 5 প্রকার। বিভিন্ন ধরনের গতি আছে, বক্র গতি, পর্যাবৃত্ত গতি, সরল গতি, এরকম অনেক গতি আছে। ঠিক আছে, গতিকে আমি স্পেসিফিকলি 5 প্রকার বলতে পারি না। তোমাদের বইয়ে কি বলা আছে নাকি যে গতি 5 প্রকার? কোথাও দেখেছো লেখা আছে কোথাও? কোনো জানি জায়গায় না। কোনো জায়গায় লেখা নেই যে গতি স্পেসিফিকলি 5 প্রকার। গতি কত প্রকার এটা স্পেসিফিকলি ডিফাইন করা যায় না। এই জন্য কোথাও কিন্তু তোমাদের বইয়েও লেখা নেই যে গতি 5 প্রকার। কেউ যদি বলে গতি 5 প্রকার, তাহলে সে ভুল বলছে, বা সে কম জানে, সে হয়তোবা ভালোভাবে জানে না, যার কারণে বলছে হয়তোবা 5 প্রকার। তো গতি 5 প্রকার না, গতি আরো বিভিন্ন প্রকার আছে, যেগুলো তোমরা ইনশাল্লাহ আরো আরো জানতে পারবে ভবিষ্যতে। উম, স্যার আমি পারবো এটার উত্তর। আচ্ছা, বাকিরাও করুক। স্যার ক্লাস শেষে আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করব। এখনই করে ফেলো, বাকিরা করতেছে, করে ফেলো। ক্লাস অলমোস্ট শেষ করে দিব, আজান দিবে, আমি নামাজে যাবো, তো কোশ্চেন করে ফেলো। মুরগি আগে আসছে কি ডিম আগে আসছে? মুরগি আগে আসছে। ডিম করতে আসছে? আমাদের আসলে ধর্মীয় কনসেপ্ট থেকে, যে দেখো, আহ, আগে তো সব জিনিসকে আমাদের ধর্ম অনুযায়ী, এটা ধর্মের একটা ব্যাপার চলে আসে এখানে, বুঝতে পারছো? যে মানে আহ, কিভাবে বলি তোমাকে, তো এটা আমাদের বাদ ধর্ম দেন। অনুযায়ী আমাদের ধর্ম অনুযায়ী সবকিছুকেই আগে সৃষ্টি করা হয়েছে হচ্ছে কি, যেমন মানুষকে আগে সৃষ্টি করা হয়েছে, মানুষকে কিন্তু বাচ্চা হিসেবে সৃষ্টি করা হয়নি। বুঝতে পেরেছো? একজন পরিপূর্ণ পূর্ণাঙ্গ মানুষকে আগে সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, এভাবে ব্যাপারগুলো আসে, যে কোনো একটা প্রাণীকে আগে সৃষ্টি করা হচ্ছে, তারপর এবং প্রাণীগুলোকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হচ্ছে, এবং তাদের থেকে বাচ্চা আসছে। ব্যাপারটা এরকম। সো এই পার্সপেক্টিভ থেকে আগে মুরগি আসছে। বুঝতে পারছো? মুরগি আগে না ডিম আগে? আমার কাছে মনে হয় এটা। আই থিঙ্ক তুমি আরে তোমার স্যার answer আমি পেয়ে গেছো। আহ, উম, আচ্ছা, তোমাদের কি অ্যান্সারটা পেয়েছো তোমরা, নাজিহা এবং শাকিল? স্যার আর একটু সময়। জাস্ট দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। দূরত্ব কত সলভ করে দিচ্ছি, আজান দিয়ে দিয়েছে, আমি আর সময় নিতে চাচ্ছি না। আচ্ছা। 100 মিটার, 100কে যদি 25 দিয়ে ভাগ করে দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ নাজিহা, হয়েছে? আমি কি 1 সেকেন্ডে কয় মিটার যাবে এটা বলবো? হ্যাঁ হ্যাঁ, 1 সেকেন্ডে কত মিটার হচ্ছে? 6.5 মিটার। 6.5 মিটার। আচ্ছা, 25কে 100কে যদি 25 দিয়ে ভাগ করা হয়, তাহলে কি 6.65 আসে? এটা হবে 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড হবে এটা। কিভাবে? এই যে তুমি যদি 100কে 25 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু তুমি এই যে 4 পাবে। ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে 4 মিটার পার
সেকেন্ড। ওকে, আজকের ক্লাসটা তোমাদের এখান পর্যন্তই থাক, আমি আর বেশি কন্টিনিউ করব না। ত্বরণ একটা ব্যাপার আছে, অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে ত্বরণ। তোমরা ত্বরণ তোমাদের যে সাগর স্যার আছে, সাগর স্যারের কাছে বুঝিয়ে নিবে, ঠিক আছে? আর সাগর স্যারের কাছে দুইটাই বুঝিয়ে নিবে, বেগ এবং ত্বরণ, ঠিক আছে? দুটা বিষয়ই বুঝিয়ে নিবে সাগর স্যারের কাছে, বেগ এবং ত্বরণ। যদিও আমি তোমাদেরকে আজকে বেগ বুঝালাম, তোমরা আবার বুঝিয়ে নিবে। আজকের ক্লাসটা এখানেই রাখছি, আমাদের সময় হয়ে গিয়েছে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তোমরাও নামাজ পড়ে নিও, ঠিক আছে? শাকিল নামাজ পড়ে নিও, ঠিক আছে? ওকে। ইন্দ্রনীল, টিচার তোমার কোশ্চেনটা আমি খুবই সরি, তোমার কোশ্চেনটা আজকে নিতে পারছি না আমি, ইনশাল্লাহ। তুমি আমাকে ইনবক্সে কোশ্চেনটা করতে পারো, আমাকে ইনবক্সে পার্সোনালি কোশ্চেনটা করো, আমি তোমাকে ইয়ে করে দিব, ঠিক আছে? তুমি ইনবক্সে কোশ্চেন করো, আমি তোমাকে অ্যান্সার পাঠিয়ে দেবো। সবাই লিভ নিতে পারো, লিভ নিন।